নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে চলে এসেছি আবার আমি অয়ন। নিউজ 18 বাংলায় আগামী 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। আজকের সব থেকে বড় খবর হচ্ছে শাহজাহান গ্রেফতার এবং তার 10 দিনের পুলিশ হেফাজত। ইতিমধ্যেই সিআইডিও তদন্তভার নিয়েছে এবং জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে প্রত্যেকটা। শেখ শাহজাহানকে, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার গ্রেফতারিতেই ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন মহিলারা এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের একটাই দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। মহিলারা এগিয়ে এসেছিলেন আন্দোলনে। শেষমেশ আজকে ভোর 4টের দিকে গ্রেফতার করা হলো মিনাখা থেকে শেখ শাহজাহানকে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, একবার ক্রোনোলজি, আজকের ক্রোনোলজিটা একটু জানতে চাইবো নিউজ 18 বাংলায় যারা প্রথম দেখছেন এই মুহূর্তে তাদের জন্য। একেবারে তো 1:15 রাত্রি 1:15 তখন গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। এবং ভোরবেলা একদম কাক ভোরে 4:30-র মধ্যে কিন্তু বসিরহাট কোর্ট লকআপে তাকে নিয়ে পৌঁছে যায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং সেখানে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কোর্ট চত্বর পুরো মুড়ে ফেলা হয় নিরাপত্তায়। 10:30টার সময় কোর্ট যখন খোলে, কোর্ট খোলার সাথে সাথেই কিন্তু পুলিশের তরফে আবেদন করা হয় যে তারা শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চায় এবং এই আবেদন করার পরেই কিছুক্ষণের মধ্যেই শেখ শাহজাহানকে কোর্ট লকআপ থেকে তাকে নিয়ে যাওয়া হয় এজলাস অর্থাৎ আদালত কক্ষে এবং কিছু সময়ের মধ্যেই তিনি আদালত কক্ষ থেকে বেরিয়ে আবার তাকে কোর্ট লকআপে নিয়ে আসা হয় এবং তারও 10-15 মিনিটের মধ্যেই আদালত নির্দেশ দেয় শেখ শাহজাহানকে পুলিশ 10 দিনের হেফাজতে পাবে এবং বেলা 12টা নাগাদ যে নতুন করে যে তথ্য আমাদের সামনে এলো যে এই যে নেজার থানাতে ইডির তরফে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি এবং এই মুহূর্তে 12:40 আইনজীবী এবং শেখ শাহজাহানের আইনজীবী কি বলছেন দেখুন। 14 দিন পিসি চেয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 10 দিন এলা হয়েছে। আর নেজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও এলা হয়েছে। আর যেটা পিসি এলা হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট এলাও করেছে। ওনার বিভিন্ন কিছু রিকভারি থাকার ব্যাপার আছে, কে কি ইনভলভ আছে, এইসব জিনিসগুলো জানার জন্য নিয়েছে। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। কোন কেসটা যে 14 দিনের নাজার 9 2024 এই কেসটাতে অ্যালাউ হয়েছে 10 দিনের পিসি। আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাদেরকে যে কি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। 307 খুনের চেষ্টা, 395 ডাকাতি, সব জামিন অযোগ্য। অভিযোগগুলো দেখুন আর ধারাগুলো দেখুন। 397 ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, জামিন অযোগ্য ধারা। আর এছাড়াও 353 সরকারি কর্মীর কাজে বাধা, জামিন অযোগ্য ধারা। এছাড়াও সিআইডি তদন্ত করছে 333 সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 326 গুরুতর আঘাত এবং 307ও আছে জামিন অযোগ্য ধারা। আর যারা এতদিন ধরে গ্রেফতারি চাইছিলেন, এতদিন ধরে যারা আন্দোলন করছিলেন, তারা কি বলছেন? কারণ গ্রেফতার তো হলেন, অবশেষে গ্রেফতার তো করা হলো শেখ শাহজাহানকে, অর্থাৎ সন্দেশখালীর সেই মহিলারা। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, আমরা দেখছি আবির খেলায় মেতে উঠেছেন, মিষ্টি মুখ, অকাল হোলিতে মেতে উঠেছিলেন, কিন্তু এবার কি চাইছেন? গ্রেফতারি তো হলো, এবার কি চাইছেন? দেখো, সন্দেশখালীর যে চিত্র আমরা এতদিন পর্যন্ত দেখেছি, আজকে চিত্রটা একদমই ভিন্ন। সেখানে উৎসব চলছে, অঘোষিত উৎসব হচ্ছে এবং এখন তাদের বক্তব্য যে সমস্যাগুলো রয়েছে, যে জমি তারা চাষ করছিলেন যেখানে ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছিল, দ্রুত সেখানটায় আবার সেই চাষযোগ্য জমি যত দ্রুত সম্ভব সেটা করে দেওয়া, এখানে আর যেন কোনো অশান্তি না হয় সেদিকটায় প্রশাসনের আরও বেশি করে নজর রাখা, যাতে প্রতি মুহূর্তে তারা নজর রাখতে পারেন। কোনো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে যাতে তার সমাধান করা হয়, এরকম অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে সন্দেশখালী এবং তার জন্য প্রশাসন যাতে উদ্যোগ নেয় এবং তারাও চাইছে খুব দ্রুত সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে। এবং সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকের দিনটা, যে অন্যান্য যে ছবি আমরা তুলে ধরেছিলাম সন্দেশখালী থেকে, তার থেকে ভিন্ন ছবি আমরা দেখতে পেয়েছি। একদম সেখানে অকাল হোলি চলছে, বাজি ফাটাচ্ছে লোকে, মিষ্টি বিতরণ চলছে এবং এরপরে আবার সেই একদমই তাই। মানে একদিকে হচ্ছে শাহজাহান গ্রেফতার হয়েছেন,
শাহজাহান গ্রেফতার হয়েছেন, শুধু তাই নয়, অভিযোগের ক্যাম্প, বিভিন্ন ক্যাম্প বসানো হয়েছে সরকারের তরফ থেকে, সেখান থেকে বহু লোক জমিও পাচ্ছেন, কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতারিটাই সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি বলছেন দেখুন। আমরা খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি, তার জন্য আমরা শেখ শাহজাহান ধরা পড়েছে, আমরা শান্তি পেয়েছি। আমরা তিন বছর আমরা জ্বালাতন হয়ে গেছি, আমরা খুব দেখলে ভয়ে আমাদের বুক কাঁপতো। আমরা এখন শান্তি পেয়েছি যে কখন ধরা পড়বে, আমরা তাকিয়ে আছি সব কাজকর্ম ফেলে দিয়ে, যে খবরটা কখন আমাদের কানে পৌঁছবে, তার জন্য আমরা শান্তি পেয়েছি। পল্লীশ্রী গ্রাম আজকের হতশ্রী হয়ে গেছে, আজকের হতশ্রী হয়ে গেছে এই শাহজাহানের মতো গুন্ডা বাহিনীর জন্য। মানুষ শান্তিতে কোনোভাবেই ছিল না, আজ মনে হচ্ছে শান্তি কিছুটা ফিরে এসেছে, ওই জন্য আমরা আজকে আনন্দ করছি সবাই মিলে। আমরা এতটাই খুশি হয়েছি যে বাড়ি রাস্তাঘাটে একটু নাচ গান করে হোলি খেলবো, সেটা তো 144 ধারা রেখে দিয়েছে, তার জন্য আমরা বাড়িতে বাড়িতে হোলি খেলা করছি। আনন্দের দিন, কেননা শেখ শাহজাহান ধরা পড়েছে, তাই আজকে আমরা আনন্দে মিষ্টিমুখ এবং রং নিয়ে খেলা করছি। শেখ শাহজাহান ধরা পড়েছে বলে তাই আনন্দে উল্লাসে আমরা এই মিষ্টিমুখ করলাম, আবির মাখলাম, মানে আনন্দে করেছি। গ্রেপ্তার কথাটা শুনে আমাদের ভীষণ ভীষণ খুশি হয়েছি, কেননা আমাদের যে অত্যাচার করেছে, আমার স্বামীদের যে কোদালের বাড় দিয়ে যেভাবে মেরেছে, সেই খুশিতে আমরা আজকে হোলিতে মেতে উঠেছি এবং মিষ্টিমুখ করতে শুরু করেছি। দিন ভয়ে ভয়ে দিন কাটিয়েছি, কারণ এখন ধরা পড়েছে, ওই জন্য আমরা উৎসাহিত হয়ে আমরা আনন্দ করছি। সন্দেশখালীতেই আরো দুটো নাম উঠে আসছে, নতুন অভিযোগ। সিদ্দিক মোল্লা, তপন ভূঁইয়া, তারা নাকি আবাসের ঘর দেবেন বলে টাকা নিয়েছেন এই মহিলাদের কাছ থেকে। আরো গ্রেফতারির দাবি ওই তপন ভূঁইয়া এবং সিদ্দিক মোল্লাকে গ্রেফতারির দাবি। ঝুপখালির ঘটনা দেখুন সন্দেশখালীতে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এই দুটো নাম আবার নতুন নাম, তাদের বিরুদ্ধে অভিযোগ কি, কত টাকা নিয়েছেন? একদম, দেখো, শেখ শাহজাহান গ্রেপ্তার হবার পরেই অর্থাৎ দুটো নাম আবার উঠে আসছে। এক হচ্ছে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা এবং তপন ভূঁইয়া হচ্ছে বুথ সভাপতি। এই দুজনের নামেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ, অর্থাৎ 100 দিনের কাজ করে সেই টাকা না দেওয়া এবং আবাসের জন্য, ঘরের জন্য সেখান থেকেও কাটমানি নেওয়া, 10,000 20,000 টাকা নেওয়া, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জমি কেড়ে নিয়ে সেখান থেকে অন্যকে সেই জমি তাদের সামনেই বিক্রি করে দেওয়া। ফলে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসছিল এবং 100 দিনের টাকা তো দীর্ঘদিন ধরে তাদেরকে কাজ করিয়ে টাকা না দেওয়া, এই যে ভুরি ভুরি অভিযোগ, ফলে তাদের নিয়েই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহান যেদিন গ্রেপ্তার হলেন সেই সময় অভিযোগের জন্য জানানোর জন্য যে ক্যাম্প গড়া হয়েছে, সেই ক্যাম্পে অভিযোগ জানাননি তারা। একদম, দেখো, তারাও কিন্তু অভিযোগ জানিয়েছে, কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ 8 থেকে 10 দিন আগে তারা অভিযোগ জানিয়েছেন। কিন্তু আজকে আবার নতুন করে তারা কিন্তু একেবারে অভিযোগ পত্র নিয়ে গ্রামের প্রায় 50-60 জন মহিলা তারা বিক্ষোভ করলেন এবং মিছিল করে সেটা একেবারে ক্যাম্প, অর্থাৎ অভিযোগ কেন্দ্র যে ক্যাম্প করা হয়েছে সেখানে তারা এসে জমা দিলেন। অর্থাৎ একটাই দাবি যে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এই সিদ্দিক সাহেব এবং অন্যদিকে হচ্ছে এই তপন ভূঁইয়া, ফলে দীর্ঘদিন ধরে এই শেখ শাহজাহানের নাম ভাঙিয়ে তারা কিন্তু এলাকায় তোলাবাজি করে এসেছে। শুধু নয়, সিরাজউদ্দিন শুধু নয়, শিবু উত্তম শুধু নয়, সিদ্দিক মোল্লা, তপন ভূঁইয়া, তারাও পদে আছেন। আর তাদের নামে এই রকম বড় সড়ো অভিযোগ, মানে শাহজাহানের নাম ভাঙিয়ে, কোথায় কেন্দ্র টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকার 100 দিনের বকেয়া দিচ্ছে, আর টাকা দেয়নি এরা কেন্দ্রের কাছ থেকে পেয়েও। অভিযোগ তো করছেন মহিলারা। কি অভিযোগ দেখুন। সারা গ্রামের লোকে 10,000 5,000 বাড়ি ঘর দিবে বলে, কার কাছে 10,000 নিয়েছে, কার কাছে 5,000, কার কাছে 20,000 এরকম নিয়েছে। আবার তপন ভূঁইয়া তো জোর করে আমাদের জমিন দখল করে আছে, এখনো দখল করে আছে। সিদ্দিক মোল্লা বলেছে যে ওকে জমিনটা দরকার, জোর করে আমাদের জমিন দখল করে আছে। বাড়ি একটা নিয়ে নিয়েছে, 24 শতক বাড়ি। সবকার টাকাগুলো তুলে নেয় আমাদের বই থেকে, আমাদের টাকা দেয় না। আমরা কাজ করি সারাদিন, আমাদের টাকাগুলো ওরা তুলে নেয়। ওনার ভাই আছে, সিরাজ ডাক্তার আছে, ও দল আছে, এখনো ওর ছেলেরা আছে, আতা আছে, আইমান আছে, কামান আছে, এখনো অনেক ছেলেরা আছে, এবং সিরাজ ডাক্তার আলমগীর আছে। তারপর তোমার সিদ্দিক মোল্লা, তিনি আমাদের, সিদ্দিক মোল্লা আমাদের প্রধান আমাদের এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। কেন প্রধানকে ধরা হবে না? আন্দোলন চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাবো, যতক্ষণ আমাদের এত হবে আমরা চালিয়ে যাবো। দুটো জোর করে ঘর বেঁধে দিয়ে গেছে সিরাজ শেখ জোর করে। ওই দেখুন আমার জমি, দেখুন রেকর্ডটা দেখুন, আর কবে করেছে? আজকের মাস 4 আগে করেছে পিছনে। হ্যাঁ, এখানে ডেপুটেশন দিয়েছি,
অভিযোগ জানিয়েছি, এখনো কিছু আমার দখল দেয়নি। অভিযোগ জানিয়েছি 10-12 দিন হচ্ছে অভিযোগ জানিয়েছি, এখন তার কোনো কিছু হয়নি। সন্দেশখালীতে অভিযোগের যেন একেবারে স্রোত বইছে। এবার যাব হাওড়ার একটি খবরে। হাওড়া আদালতের ইতিহাসে এই প্রথম বিরাট বড় সাজা ঘোষণা, ফাঁসির সাজা। সন্তানকে, প্রেমিককে সঙ্গে নিয়ে সন্তানকে খুন মায়ের, একসঙ্গে দুজনকে ফাঁসির সাজা দিল হাওড়া আদালত। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে, কবে কিভাবে হয়েছিল এই ঘটনাটা এবং আজকে ফাঁসির সাজা দিতে গিয়ে বিচারক কি বললেন। দেখো, বিচারক কিন্তু এই ঘটনায় যে 15 জন সাক্ষী দিয়েছিল, তার মধ্যে 3 জন যারা মূল সাক্ষী ছিল তারা কিন্তু সাক্ষী দিতে আসছিল না। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে হায়দ্রাবাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, তাদের সাক্ষী দান করা হয় এবং তারপরেই বিচারক এই দুজন, অর্থাৎ যে শিশুটি খুন করা হয়েছিল তার মা এবং তার মায়ের প্রেমিক, দুজনকেই ফাঁসির সাজা দিল, যা হাওড়া আদালতের ইতিহাসে এই প্রথম। 2016 সালের এই ঘটনা। প্রেমিককে বিয়ের পর তার 1.5 বছরের সন্তান হয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় এবং এই যে পালিয়ে যাওয়া, সেই মিসিং ডায়েরি করেন কিন্তু সেই মহিলার মা। তারপরেই 24শে জানুয়ারি 2016 হাওড়ায় ফলকনামা এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে ঢোকে, সেই কামরা থেকে একটি ব্যাগ উদ্ধার হয়, যেই ব্যাগ থেকে 1.5 বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছিল। তারপরেই জিআরপি তদন্তে নেবে হায়দ্রাবাদের এই পরিবার বা এই প্রেমিকার খোঁজ পায়, অর্থাৎ মৃত শিশুর মা এবং তার প্রেমিক হাসনেত সুলতানা এবং ভান্নুর শাহ, এই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদেরকে হাওড়া আদালতে পেশ এবং প্রায় 8 বছর সওয়াল জবাবের পর অবশেষে হাওড়া আদালতের অবশ্যই এদেরই তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আইনজীবী কি বলছেন দেখুন। ছেলেটিকে তারা প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায় 1 পাতা, এবং ছেলেটা যখন নিস্তেজ হয়ে পড়ার পরে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে, গভীর, যখন পোস্টমর্টেম রিপোর্ট হয় দেখা যায় 12টিরও বেশি গভীর আঘাতের চিহ্ন। মার্ডার করে ওই হাসিনারই ব্যাগে করে ওটা সেকেন্দ্রাবাদ স্টেশনের ফলকনামা এক্সপ্রেসের বগির তলায় তুলে দেয়। মা যেভাবে তার বাচ্চাকে মারল, এইটুকুনি বাচ্চাকে, সেটা সত্যি মানা যায় না, বিরল ঘটনা। আমার অলরেডি 25 বছর প্র্যাকটিস হয়ে গেল, 25 বছরের মধ্যে আমি শুনিনি কোনো ফাঁসির অর্ডার। আমি এখন শুনতে পাচ্ছি, লাস্ট হয়েছে বোধহয় 90-এর দশকে, হয়ে থাকলেও হতে পারে, কিন্তু সেটা আমার জানা নেই। এবার চলে যাব পুরুলিয়ার খবরে। পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের প্রিন্সিপাল সাসপেন্ড হয়ে গেলেন। কেন? দুর্নীতিতে অভিযুক্ত, সাসপেন্ড হয়ে গেলেন। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি দুর্নীতির কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো আন্দা, একেবারে রঘুনাথপুর কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, আর্থিক তছরূপের অভিযোগ উঠছিল এবং অনিয়মের অভিযোগ উঠছিল, এবং তার কারণেই তার বিরুদ্ধে একেবারেই কলেজ পরিচালনা সমিতি একটা ব্যবস্থা নেয় এবং একটি তদন্ত কমিটি করে, এবং তদন্ত কমিটির প্রাথমিকভাবে বেশ কিছু গরমিল পাওয়া যায় এবং তারপরেই তদন্তের খাতিরেই তাকে সাময়িক সাসপেন্ড করা হয় এবং এই তদন্ত বেশ কিছুদিন চলবে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল, বেশ কিছু সই নকল করা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল, এবং এই অভিযোগ দীর্ঘ 8 বছর ধরে উঠছিল একটু একটু করে, এবং এই অভিযোগ ওঠার পরেই একেবারে কলেজ পরিচালন সমিতি দ্রুত ব্যবস্থা নেয় এবং সাসপেন্ড করে। তার কারণ তদন্তে যাতে কোনো সমস্যা না হয়, তার কারণেই 8 বছর ধরে দুর্নীতির অভিযোগ উঠছে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে। ভাবা যায়, সাসপেন্ড হয়েছেন, আর এদিকে ছাত্র সংগঠন তারা গ্রেফতারির দাবি করছে। কি বলছে পরিচালন সমিতি, কলেজ পরিচালন সমিতি, দেখুন। প্রাইমারি রিপোর্টের বেসিসে এবং প্রিন্সিপালকে একটা শোকজ নোটিশ করা হয়েছিল, তিনি একটা জাস্টিফিকেশন রিপোর্ট দিয়েছেন। এই দুটোর বেসিসে গভর্নিং বডি টেম্পোরারিলি ওনাকে ফর দ্য টাইম বিং সাসপেন্ড করেছে, যাতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে, যাতে তদন্ত কোনোভাবেই হ্যাম্পার না হয়, মানে ফেয়ার এবং ট্রান্সপারেন্ট তদন্ত হয়, ইম্পার্শিয়াল তদন্ত হয়, তার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং কলেজের যিনি নিয়ম অনুযায়ী, আমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির স্ট্যাটিউট অনুযায়ী সিনিয়র মোস্ট টিচার অফ দ্য কলেজ, তাকে টিচার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এবার আলিপুরদুয়ার কলেজের খবর দেখাবো। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আলিপুরদুয়ার কলেজে 95% পড়ুয়া ফেল। কি ধরনের পরীক্ষা,
কিভাবে রেজাল্ট, এটা কি বিপর্যয়, কেন এরকম বিপর্যয়, কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, 95% পড়ুয়া ফেল, এ তো ডাল মে কুছ কালা হ্যায়। একদমই অয়নদা, ডাল মে তো কুছ কালা হ্যাই হ্যায়। তার কারণ হচ্ছে আলিপুরদুয়ার কলেজের যে বিজ্ঞান, কলা এবং যে কমার্স অর্থাৎ বাণিজ্য, এই তিনটি বিভাগে মোট 555 জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে একেবারে 500 জনের বেশি ছাত্রছাত্রী ফেল করে গেছে। তো ডালমে তো কুছ কালা হ্যাই। যদিও এই যে রেজাল্ট বিপর্যয় তা নিয়ে চাপানো শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ যে এই যে নিউ এডুকেশন পলিসি, সেই নিউ এডুকেশন পলিসির কারণে এই বিপর্যয় হয়েছে। ক্লাস না করিয়েই পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে, সেই কারণে এই বিপর্যয়। যদিও কলেজ কর্তৃপক্ষ বলছে এটা কারণ একটা হতে পারে, পাশাপাশি ছাত্রছাত্রীরা নাকি ঠিকঠাক মতো ক্লাসও করে না, এমনটাও কিন্তু অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। কারণ যাই হোক, এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, সেই কারণে কিন্তু রীতিমতো পাশ করানোর দাবিতে আলিপুরদুয়ার কলেজে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়েছে। অবশ্যই, মানে খাতা দেখানোর দাবি করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। নিশ্চয়ই 95% ফেল করা যায়? আমি জানি না, মানে এটা হয়েছে হয়তো, কি জন্য হয়েছে তদন্ত করুক। রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই আমরা যেটা লক্ষ্য করতে পেলাম যে ইউনিভার্সিটির অধীনস্থ পরীক্ষার্থীর 95% ছাত্রছাত্রী তারা কিন্তু ফেল করে গেছে। একটা চক্রান্ত থাকে ওদের যে রিঅ্যাসেসমেন্টের নামে টাকা সংগ্রহ করা। আমাদের মূলত যেটা দাবি, যারা বিভিন্ন সাবজেক্টে ব্যাক পেয়েছে তাদের খাতা যেন পুনরায় দেখা হয়। কারণ ছাত্রছাত্রীদের যেটা মূলত দাবি সেটা হচ্ছে ওরা ভালো লিখেছে তা সত্ত্বেও নাম্বার কম এসছে। আর প্রিন্সিপাল অর্থাৎ আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষ, তার বক্তব্য দেখুন। আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ে প্রায় 90% ছেলেমেয়েরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। সে বিষয়ে তাদের অসন্তোষ ব্যক্ত করার জন্যই আসছিল। তাদের আমি জানিয়েছি যে তোমাদের কোনো বিষয় জানার থাকলে তোমরা আবেদন নিবেদনের মাধ্যমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার সাহেবের কাছে জানাতে পারো, থ্রু দি প্রিন্সিপাল আর রেজিস্ট্রার আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। আরো জেলার খবর রয়েছে, মালদা সহ বিভিন্ন জেলার খবর, অবাক করা খবর সব নিয়ে আসি এই 1 ঘন্টার মধ্যে। এখন একটা ব্রেকের টাইম, কোথাও যাবেন না প্লিজ, নিউজ 18 বাংলায় থাকুন। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। मिलेगी सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। এবার মালদার যাত্রাডাঙ্গার ঘটনা দেখাবো। যাত্রাডাঙ্গায় পুলিশ অভিযান, তাতে আদিবাসী মহিলাদের মারধরের অভিযোগ। গ্রামের রাস্তা বন্ধ করে বিক্ষোভ আদিবাসীদের। কি হলো, কি কেন মারধরের অভিযোগ উঠলো, কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদমই দেখো অয়নদা, চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান আর একে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদহের যাত্রাডাঙ্গার এই এলাকা। এই আবগারি দপ্তর 7টি গাড়ির কনভয় নিয়ে আজকে অভিযানে যায়। মূলত আদিবাসীদের বাজনা পরব চলছে, এই সময় ঘরে ঘরে চুল্লু একটা চোলাই মদ, তা কিন্তু একটা প্রচলিত রেওয়াজ। এরই বিরুদ্ধে অভিযান যখন চলে সেই সময়ই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কারণ আদিবাসী অধ্যুষিত গ্রাম, তারা বলে মহিলাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, প্রচুর চোলাই মদ নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, যারা টাকা পয়সা দিয়েছেন তাদের বাড়ি অভিযানের মধ্যে পড়েনি। সব মিলিয়ে রাস্তা আটকে এই 7 গাড়ির কনভয় পুলিশ তাদেরকে আটকে রাখে। 5 ঘন্টা ধরে আটকে থাকতে হয়। শেষ পর্যন্ত পদস্থ কর্তারা যান আবগারি দপ্তরের, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এরপর কার্যত ঘেরাও মুক্ত হয়ে এই অভিযানকারী দলকে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল এই এলাকা। যাত্রাডাঙ্গা আমার দেখাই বিক্ষোভকারীরা কি বলছেন।
একটা বয়স্ক মহিলা ছিল, দিদি আমারই ওয়াই, ওকে মেরেছে, ওর ব্লাউজ কেড়ে নিয়েছে, একদম চিতির ছাই করে দিয়েছে, ওর শাড়ি কেড়ে নিয়েছে, একদম ওকে মাথা মারে ফেটিয়ে দিয়েছে, রক্তপাত করে দিয়েছে। কারা করেছে, ঘটিয়েছে কারা? একদম আবগারি লোকের, আবগারি ডিপার্টমেন্টের লোকের। জানি না এরা আবগারি লোকের কিনা। এখন বলছে যে টাকা দিতে হবে, তাহলে আমরা কিন্তু এইসব ভেঙে দেবো, হাড়ি যা কিছু আছে এইসব আঁকা টাকা সব ভেঙে দিয়ে চলে যাবো। আমরা মনে করছি যে দেখেন স্যার, যে হাড়ি গাড়ি ভাঙিস না, আমাদের লোকটা কুটু এসছে, বছরের পর বছর আমরা খাচ্ছি, আনন্দ করছি। তো আমরা মানা করতে গিয়ে আমাদের আবগারি আমাদের উপর লাঠি চালিয়েছে, অনেক মেরেছে আমাদেরকে। যতক্ষণ আমাদের ফয়সালা হবে না ততক্ষণ ওদেরকে আমরা যেতে দেবো না। এবার নদিয়ার শান্তিপুরের এক কনস্টেবল বিয়ের আগের দিন আত্মঘাতী হলেন। মর্মান্তিক ঘটনা। কি হয়েছিল, কেন এরকম আত্মঘাতীর ঘটনা, কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি এমন ঘটলো যে বিয়ের আগের দিন গুলি করে নিজেকে শেষ করে দিলেন এই তরতাজা এক যুবক? দেখো, শান্তিপুরের বাতনা এলাকার বাসিন্দা জয়ন্ত সরকার, তিনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। বছর 5 আগে তিনি চাকরি পান পুলিশে এবং তিনি পিটিএসে তিনি কর্মরত ছিলেন কলকাতা পুলিশের। কিন্তু গতকাল তার সার্ভিস রেগুলার থেকে তিনি নিজেই আত্মঘাতী হন। এরপরেই কিন্তু রাতেই খবর কিন্তু পরিবারকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে আগামীকাল তার আশীর্বাদ হওয়ার কথা ছিল, কারণ তার ইতিমধ্যে তার বিয়ে ঠিক হয়েছিল। আগামীকাল আশীর্বাদ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আর কিছুদিন পরে তার বিবাহ অনুষ্ঠান ছিল। কিন্তু তার আগে ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ গোটা এলাকা জুড়ে, কারণ পারিবারিক কোনো অশান্তি ছিল না বা কোনো রকম অন্য কোনো সমস্যা ছিল না বলে পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে। যদিও কি কারণে তার এই আত্মঘাতী হওয়া সেটা নিয়ে কিন্তু একেবারে ধোঁয়াশা রয়েছে পরিবার, কারণ আগামীকাল তার অনুষ্ঠান, তার আগে বাড়িতে কথা বলেছেন এবং পরিবারের সকল সদস্যরা জানতেন আগামীকাল তার বাড়ির সন্তানের যদি না থাকে তাহলে বিয়ের আগের দিন আত্মঘাতী হতে হলো কেন? কেন আত্মহত্যা করলেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আমাদের শুধু অফিস থেকে বলেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা আসুন, আসলে জানতে পারবেন। তো ওর কি বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তো ও কবে বিয়ে ছিল? বিয়েটা 20 সাল করে। আশীর্বাদ কবে ছিল, আজকে না কালকে? আশীর্বাদ কাল, আগামীকাল আশীর্বাদ। আচ্ছা, এটা শুনেছেন যে ও নিজের মাথায় গুলি করেছে? না, শুনিনি। গতকাল রাত্রে শুনলাম যে নিজের রিভলভার দিয়ে ডিউটি থেকে ফেরার পথে ডিউটি থেকে ফিরে এসে নিজের রিভলভার দিয়ে নিজে গুলি করেছে। এই পর্যন্তই। মানে কি কারণ কিছু বুঝতে পারছেন? কারণ ইন্টারনাল কোনো কারণ আছে কিনা সেটা তো বলতে পারবো না, আমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি। আচ্ছা, ওর তো বিয়ে ঠিক হয়েছিল, সামনে আশীর্বাদ, আগামী সোমবার বিয়ে। এর আগেও কি ওর একটা বিয়ে হয়েছিল? এর আগে বিয়ে হয়নি, রেজিস্ট্রি মতো হয়েছিল। সেটা কি ক্যান্সেল হয়ে যায়? হ্যাঁ, সেটা ক্যান্সেল হয়েছে, আবার বিয়ে ঠিক হয়েছিল। ও কি মানসিক অবসাদে ভুগছিল যে এটা নিয়ে যে? এটা দেখে কোনোদিন মনে হয়নি আমাদের। এবার দক্ষিণ দিনাজপুরের একটি খবর দেখাবো। চাঁদগঞ্জ এলাকা, সেখানে 2 বছর ধরে এখনো জেলা পরিষদের জল প্রকল্প চালু হয়নি। সামনেই গরমে জল সংকট হবে এরকমই আশঙ্কা। সাধারণ মানুষ খুব ক্ষুব্ধ। কেন ঢিলেমি, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কেন এরকম ঢিলেমি, কত টাকা খরচ হয়েছে এই জল প্রকল্পের জন্য? দেখো, আমরা একদমই যে গ্রামের মানুষ চাঁদগঞ্জ বাজার এলাকায়, এটা বাজার এলাকায় জেলা পরিষদের তরফ থেকে 22 সালে একটি জল প্রকল্পের জন্য সেখানে ভিত্তিপ্রস্তর করা হয় এবং তারপরে সেখানে কনস্ট্রাকশনের কাজও শুরু হয়। কিন্তু সেখানে কোনো মেশিন বা পাম্প বসানো বা ইলেকট্রিসিটি সেই কাজগুলো কিন্তু তারপর থেকে হয়নি। এলাকাবাসীর যেটা অভিযোগ যে বাজার এলাকায় জলের সমস্যা রয়েছে, যে কটি কল টিউবওয়েল রয়েছে সেগুলোতে জল উঠছে না। এখনই একটি মাত্র কলে জল উঠে, সেটাও ফার্স্ট লেয়ারের জন্য দুর্গন্ধ। সেই কারণে কিন্তু তারা বারবার প্রশাসনকে জানাচ্ছে, জেলা পরিষদকে জানাচ্ছে, কিন্তু ঠিকাদার সংস্থা কিন্তু কাজে ঢিলামো করছে। যেটা জেলা পরিষদের বর্তমান সভাধিপতি তিনি যেটা জানিয়েছেন যে আমরা ঠিকাদার সংস্থাকে যে নোটিশ করব, সেটাই কথা সভাধিপতি সেটা জানিয়েছেন, তাকে আমরা নোটিশ করেছি। সে যদি শর্ট টাইমের মধ্যে কাজ না করে আমরা আইন অনুযায়ী যা ব্যবস্থা না সেটা নিব। তবে ঠিকাদার সংস্থার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কাজ ধরেছে সে নাকি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজ্য সরকার বরাদ্দ করেছে টাকা, রাজ্য সরকারের টাকা লক্ষ লক্ষ টাকা, ঠিকাদারের জন্য মানুষ জল পাবেন না। অদ্ভুত ব্যাপার। আবার হাওড়ার খবর দেখাবো। আপনাদের মনে করিয়ে দিই, কয়েক মাস আগে বিধায়ক মনোজ তিওয়ারি আর হাওড়ার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী দ্বন্দ্বে কি দুন্দুমার বেঁধে গিয়েছিল। আবার বিধায়ক প্রশাসক দ্বন্দ্ব। পুরসভার অনুষ্ঠানে ডাকা হয়নি মন্ত্রীকে, অর্থাৎ মনোজ তিওয়ারিকে।
এই যে যিনি প্রতিবাদ জানাচ্ছেন তিনি মনোজ তিওয়ারির লোক নিশ্চয়ই, নারকেল ফাটাচ্ছেন সুজয় চক্রবর্তী। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, আবার প্রশাসক বিধায়ক দ্বন্দ্ব, এই তো কয়েক মাস হলো, কয়েক মাসও বোধ হয় না, ধুন্ধুমার হয়েছিল, অরূপ বিশ্বাসকে সামলাতে হয়েছিল। শুধু অরূপ বিশ্বাস কেন অয়নদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবৃতি দিতে হয়েছিল, তারপরেও কিন্তু সেই সমস্যা এখনো চলছে। হাওড়া পুরসভার ইস্ট ওয়েস্ট যে বাইপাস, যে টিকিয়াপাড়া বাইপাস, যেটি শিবপুর বিধানসভা অঞ্চল পড়ে, সেখানে আজকে একটি কাজ হচ্ছে। কি কাজ? এই রাস্তার ধারে বড় একটি হাই ড্রেন আছে, যেই ড্রেন দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। সেই পরিষ্কারের কাজের আজকে শুভ উদ্বোধন, শুধুমাত্র কোনো অনুষ্ঠান নয়, নারকেল ফাটিয়ে ফুল দিয়ে জেসিপি দিয়ে সেই ময়লা পরিষ্কার হবে, সেই কাজের শুভ উদ্বোধন। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী, বোর্ড মেম্বার এবং হাওড়া পুরসভার পুর কমিশনার। যখনই এই অনুষ্ঠান হয় তখনই হঠাৎ করে দেখা যায় ঠিক কার্নিভালে যাদেরকে দেখা গেছিল বিক্ষোভ দেখাতে, সেই মনোজ তিওয়ারি অনুগামী অর্থাৎ মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীরা সেখানে এসে ক্ষোভ প্রকাশ করেন। কি ক্ষোভ? যে কেন মনোজ তিওয়ারিকে তারা আমন্ত্রণ জানায়নি এই অনুষ্ঠানে। বারবার কিন্তু এই অভিযোগটা উঠছেই হাওড়া পুরসভার বিরুদ্ধে, যে পুরসভার বিরুদ্ধে যখন কোনো অনুষ্ঠান হচ্ছে শিবপুর বিধানসভা এলাকায়, সেখানে মনোজ তিওয়ারিকে জানানো হচ্ছে না। এর কিন্তু অভিযোগ মনোজ তিওয়ারি নিজেও আগে করেছিলেন, মন্ত্রী মনোজ তিওয়ারি। এবং ছোট অনুষ্ঠান বলছেন সুজয় চক্রবর্তী, সেই ছোট অনুষ্ঠানেও কেন ডাকা হচ্ছে না, এই প্রশ্নই তুলছেন মনোজ তিওয়ারির অনুগামীরা। দেখা যাক এই দ্বন্দ্ব কতদূর গিয়ে পৌঁছয়। আপনারা জানেন যে প্রত্যেক বর্ষায় আগে আমরা ডিসিল্টিং এর কাজ হয়, আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ডিসিল্টিং এর কাজ শুরু হয়েছে। তো এটা তো কোনো বড় প্রোগ্রাম নয়। যারা বিক্ষোভ বা করেছেন বা এরা কারা আমি জানি না, কিন্তু এদেরকে আমরা ব্যাপারটা এরা হয়তো বোঝেনি বা বুঝতে পারেনি। যেখানকারই বিধায়ক হন তিনিও তো ব্যস্ত মানুষ, তারও তো কাজ থাকে। তো এটা ধরুন ড্রেনের ডিসিল্টিং রেগুলার হবে, এটার জন্য আমরা কি, এটা যেহেতু ফার্স্ট আমরা আজকে করলাম, এটা প্রথম কাজ বলে আমরা একটা নারকোল ফাটিয়ে শুরু করে দিই। এবার দেখুন, খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হয়, সরকার বরাদ্দ করে টাকা, কিন্তু কন্ট্রাক্টর সেই টাকা কোথায় দেন কেউ জানেন না। এখানে গার্ডওয়াল খড়িবাড়িতে, উত্তরবঙ্গের খড়িবাড়িতে খারাপ সামগ্রী দিয়ে গার্ডওয়াল তৈরি হচ্ছিল, বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কারা তৈরি করছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, টাকা বরাদ্দ হয়েছে গার্ডওয়ালে, কেন খারাপ সামগ্রী, কি জানা যাচ্ছে? দেখো, সেই প্রশ্নই তুলছেন কিন্তু এই কল্যাণপুরের বাসিন্দারা, কারণ এখানে কিন্তু গ্রামীণ এলাকার রাস্তা হবে এবং রাস্তার দুপাশের জন্য গার্ডওয়াল নির্মাণ। প্রায় 261 মিটার গার্ডওয়াল খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় 6.5 লক্ষ টাকা দিয়ে এই গার্ডওয়াল নির্মাণের কাজ একটি ঠিকাদারি সংস্থা পায়। কিন্তু দেখা যাচ্ছে কাজ শুরুর মুহূর্তেই কিন্তু হাত দিলেই কংক্রিটের ঢালাই উঠে যাচ্ছে, এবং তা নিয়ে কিন্তু এদিন বিক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। মূলত কাজ আটকে তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে কিন্তু আমরাও কিন্তু গিয়ে কিন্তু সেখানে একেবারেই যদি তাই হয়, পঞ্চায়েত কেন এই কন্ট্রাক্টরকে কাজ থেকে হটিয়ে দিচ্ছেন না? দেখো, একেবারেই প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যেহেতু তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পরিদর্শনের পর ঠিকাদারি এজেন্সির বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন এই এলাকায় সাধারণ মানুষের স্বার্থে এই কাজ কিন্তু নেওয়া হয়েছিল। একেবারেই তাই, সাধারণ মানুষের স্বার্থেই তো রাজ্য সরকার টাকা বরাদ্দ করছে, সরকার বরাদ্দ করছে, আর কন্ট্রাক্টর যারা তারা মালটা কোথায় দিচ্ছেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। ব্যবস্থা নিন। এখানে দেখতেছি আইসে যে হাত দিয়ে এরকম করে ইসে করলে দেখলাম যে বালু পাথর সব মানে ইসে হতেছে, মানে উঠতেছে, মানে সিমিট যে ওই দিছে, মানে সিমিট দেয় না, সব বালু পাথর আর সিমিট মানে হালকা দিছে। মানে এত বড় একটা যে গার্ডওয়াল হচ্ছে, মানে কয়দিন থাকবে এটা? এটা তো তোমার একটা যদি টেকটা যে গার্ডওয়ালটা হবে, গার্ডওয়ালটা পরে রাস্তাটা ঢালাই হবে, ঢালাইটার পরে তো কয়দিন একটা গাড়ি ঘোড়া গেলেই সে ভাঙে যাবে। এই যে আস্থাটা এরকম করিয়া বানাচ্ছে, সিমেন্ট এত কম দিচ্ছে, আস্থা বোর্ড নাই খুলেছে, আস্থা ভাঙি পড়েছে, বোল্ডার বেশি করে দিয়েছে, বালু পাথর বেশি করে দিয়েছে, সিমেন্ট কম দিয়েছে, এইভাবে তো আস্থার কাজ হয় না। আমরা এজেন্সিকে কাজ দিয়েছি, তা বোর্ড কাজের আগে লাগানোর কথা, সে বোর্ড কেন লাগায়নি সেটা আমরা দেখব, এবং কাজ যে নিম্নমানের হচ্ছে সেটা আমরা আজকে জানতে পেরেছি গ্রামবাসীদের মুখ থেকে। এবারে আমরা নির্মাণ সহায়ককে নিয়ে কাজটা তদন্ত করে দেখে আসব, তারপর যদি সেরকম
নিম্নমানের কাজ হয়ে থাকে এজেন্সির বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক গরম তো রয়েছেই, কিন্তু তার মধ্যে বোমা উদ্ধারও শুরু হয়েছে। রামপুরহাট থানার কুতুবপুর গ্রাম সংলগ্ন মাঠে এইভাবে বোমা উদ্ধার হলো। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, কারা রেখে গেল, কি জন্যে রেখে গেল, পুলিশ কি কিছু জানতে পেরেছে এখনো পর্যন্ত, কিভাবে পাওয়া গেল? দেখো অয়ন্দা, তোমাকে প্রথমে বলে রাখি, রামপুরহাট মহকুমার দুটি থানা, তারাপীঠ থানা এবং রামপুরহাট থানায়, এই দুটি থানা থেকে যেমন তারাপীঠ থানার বুঝিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ক্যানেল পাড়ের যে সেচের যে মাঠ, সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে প্রায় 16টি তাজা বোমা। পাশাপাশি রামপুরহাট থানার যে দখলবাটি এবং কুতুবপুর গ্রামের মাঝে একটি মাঠের ধারে, সেখানেও কিন্তু গমের জমি থেকে উদ্ধার হয়েছে প্রায় 10টি বোমা। এবং গোপন সূত্রে খবর পেয়েই রামপুরহাট থানার পুলিশ এবং তারাপীঠ থানার পুলিশ সেখানে হানা দেয় এবং সেখান থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছে সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ এবং তারাপীঠ থানার পুলিশ, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার নেই। একেবারেই এই রকম পরিস্থিতি যদি হয় যে এখনো লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই এরকম উদ্ধার তাজা বোমা, এর আগেও আমরা মুর্শিদাবাদে দেখেছি। হ্যাঁ, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, এই সমস্ত জায়গায় তাজা বোমা উদ্ধার আমরা গত কয়েকদিন ধরে দেখছি। কিন্তু কি, কেন এবার তো আবার সেই বাচ্চাদের প্রাণ যাবে? এবার চলে যাচ্ছি বাঁকুড়ার একটা খবরে। অনাবৃষ্টি তো ছিলই, তার সঙ্গে সঙ্গে এবার রোগ আলু চাষিদের আলুতে। আলু চাষিদের মাথায় হাত। বাঁকুড়ার জয়পুর ব্লকে ধসা রোগ না অন্য কোনো কারণ, কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে জানবো প্রতিনিধি দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, সমস্যাটা কি হচ্ছে বলো তো? একেবারেই দেখো, কৃষকরা যেটা মনে করছেন যে কি কারণে এই রোগ লেগেছে, তারা কিন্তু কুল কিনারা পাচ্ছেন না। তবে কৃষি দপ্তর থেকে বলা হচ্ছে যে নাবি ধসার জন্য এটা হচ্ছে, কারণ কৃষি দপ্তর যে ব্যাখ্যা দিচ্ছেন, কারণ এই আলুগুলো লাগানোর সময় একেবারে অকাল বৃষ্টি হয়েছিল, অর্থাৎ আলু যখন সঠিক সময় লাগানোর যে নিয়ম সময়, সেই সময় থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছিল কৃষকরা শুধুমাত্র জমি উপযোগী করার জন্য। তারপরে এখন অনেকটাই গরম পড়েছে, কারণ যেহেতু আলু শীতের ফসল, যে কারণে নাবি ধসা লেগেছে। এই নাবি ধসায় কিন্তু একেবারে জর্জরিত জয়পুর ব্লক জুড়ে। এরকম কতজন চাষি তারা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে, তাও মোটামুটি ভাবে? একেবারে কয়েকশো কৃষক তারা এই ক্ষতিগ্রস্ত, কারণ আলু গাছ পচে যাচ্ছে, 7 দিন বয়স হয়ে গেছে, এখনো আলু গুটি বেঁধেনি, অর্থাৎ বড় হয়নি। মাথায় হাত রীতিমতো কৃষকরা জানাচ্ছে মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করেছে, কারণ একবার নষ্ট হয়ে গেছে অকাল বৃষ্টিতে, সেই জমি ভেঙে পুনরায় আলু চাষ করেছিলেন। তার উপরে এই নাবি ধসার কারণে কিন্তু আলু জমির দিকে তাকালে মনে হবে যেন আলু জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। অবশ্যই, নিশ্চয়ই আমরা আশা করব যে কৃষি দপ্তর পাশে থাকবেন এই সমস্ত গরিব কৃষকদের। আলু চাষিরা কি বলছেন দেখুন, আর কৃষি দপ্তর কি বলছে দেখুন। আলু প্রথমে জলে নষ্ট হয়ে গেল, আবার ধার দেনা ঋণ করে আবার লাগালো, দিয়ে এখন এমন অবস্থা হয়ে গেছে পুরো মাঠ যেমন এবারে আগুন লেগে জ্বলে যাওয়ার মতন হয়ে গেছে। আলু যেটা হবে কোনো বিক্রি হবে না, আলু তো নাই বলতে গেলে মাঠেতে। একদম কি রোগ বুঝতে পারছি না আমরা। ওষুধ প্রতিদিনই ওষুধ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এর কোনো সমস্যা মেটেনি। লেড ব্লাইট যদি একবার লেগে যায়, সেটাকে আমরা টু সাম এক্সটেন্ট আটকাতে পারবো, কিন্তু সেটাকে কিওর করা খুব মুশকিল। এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ এলাকায় এই আলুর নাবি ধসা রোগটা লেগেছে। ম্যাক্সিমাম কৃষকরা কিন্তু ফসল বীমার আওতায় এসেছে। আমাদের দপ্তর প্রোডাকশন অ্যাসেসমেন্ট করে, সেই প্রোডাকশন অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে এবং এই প্রোডাকশন অ্যাসেসমেন্টের কাজ হয়ে যাওয়ার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের প্রোডাকশন রিপোর্ট পাঠাবো এবং তার উপর ভিত্তি করে যে ক্লেম পার্সেন্টেজ বা যাই হবে সেটা কৃষকরা ভবিষ্যতে পাবেন আর কি। এবার এক কাউন্সিলর তিনি কিভাবে মানুষের পাশে দাঁড়ালেন, ভালো খবরও আমরা দেখাই। টিবি রোগ খুব জটিল রোগ, কিন্তু বারবার সচেতন করা হয়। সচেতনতা কতদূর পৌঁছেছে জানি না, কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের টাকা পৌঁছয়নি। যক্ষ্মা রোগীদের জন্য যে কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় বরাদ্দ, সেটা বন্ধ। 2 বছর ধরে বন্ধ রোগীদের বরাদ্দ। আর এই রোগীদের পুষ্টির খাবার চাই, পুষ্টিকর খাবার চাই, প্রোটিন চাই শরীরে, কিন্তু সেই টাকা কোথা থেকে আসবে? সেই খাবার কে দেবে? একজন কাউন্সিলর, বরানগরের একজন কাউন্সিলর, তিনি 3 জন যক্ষ্মা রোগীর পুষ্টিকর খাবারের দায়িত্ব নিলেন।
কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই 3 জন যক্ষা রোগীর দায়িত্ব নেওয়া খাবারের কি প্ল্যান, কেন মাথায় এলো ওই কাউন্সিলরের? দেখো অয়নদা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিক্ষয় মিত্র বলে যক্ষা রোগীদের চিকিৎসার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছিল এবং তার জন্য প্রতি মাসে 500 টাকা করে এই যক্ষা রোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতো। কিন্তু 2 বছর ধরে কিন্তু তাদের কোনো অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো টাকা ঢুকছে না। এর ফলে যথেষ্ট সমস্যায় পড়েছিল যক্ষা রোগীরা এবং এই মতো অবস্থায় রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা স্থানীয় কাউন্সিলর রয়েছেন তাদের ওয়ার্ডে যদি এরকম যক্ষা রোগী ধরা পড়ে তাহলে কিন্তু তাদেরকে দায়িত্ব নিতে হবে। এবং এই জন্যই কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বড়নগর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল, তিনি তার ওয়ার্ডে 3 জন যক্ষা রোগী চিহ্নিতকরণ করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং তারপরে কিন্তু যেটা রামকৃষ্ণ পাল তিনি বড়নগর যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু এই যক্ষা রোগীদের দায়িত্ব নেন। 6 মাসের জন্য ওই 3 জন যক্ষা রোগীকে তিনি দত্তক নিয়েছেন এবং তার এই 6 মাস যেই 3 জন যক্ষা রোগী রয়েছেন তাদের চিকিৎসা থেকে শুরু করে তাদের খাদ্য সামগ্রী, পুষ্টিগত খাদ্য সামগ্রী, কি ধরনের খাদ্য সামগ্রীর প্রয়োজন হয় সেইটা কি বলছেন চিকিৎসকরা? দেখো, চিকিৎসকরা যেটা বলছেন যে এই ধরনের রোগের ক্ষেত্রে অর্থাৎ চাল, সুজি, তেল এবং তোমাকে জানি নাকি ডাল, সেই পুষ্টিগত যে খাবার সেই খাবারগুলো কিন্তু এদেরকে মানে রোগীদের পক্ষে উপযোগী বলে চিকিৎসকরা মনে করছেন। এবং বাইরের কোনো খাবার কিন্তু না খাওয়াটাই কিন্তু মানে অবশ্যই এই 3 জনের দায়িত্ব রাজ্য সরকার থেকে, কেন্দ্রীয় সরকারের টাকা বন্ধ, সরকার আর এই রাজ্যের সরকার কত জায়গায় টাকা দিতে পারবে সেটাও প্রশ্ন উঠছে। আর তাই কাউন্সিলর নিজে এই কাজটা করলেন। আমরা কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, একটা লিস্ট করেছিলাম, বেনিফিশিয়ারিসের লিস্ট, যেটা হচ্ছে টিউবারকুলোসিস যারা রোগে ভুগছেন। আমরা 3 জনকে এই মুহূর্তে সিলেক্ট করেছি, যেটা হচ্ছে যে তাদের হাতে আমরা কিছু খাদ্য, পুষ্টিকর খাদ্য, যেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ওষুধ এবং খাদ্য। তার মধ্যে ওষুধ আমাদের বড়নগর পৌরসভার তরফ থেকে দেওয়া হয় এবং খাদ্যের ব্যাপারটা আমরা যতদিন তাদের চিকিৎসা চলবে আমরা কিন্তু তাদের পাশে রয়েছি। সরকারের এখন সিদ্ধান্ত এটাই, 6 মাস অন্তর এই রুগীগুলোকে দত্তক নিয়ে এদের দেখভাল করতে হবে। এদের কিন্তু সরকার 500 টাকা করে প্রতি মাসে এদের অ্যাকাউন্টে দেয় এই রোগ থেকে নির্মূল হওয়ার জন্য। আর আমাদের ইউপিএসসি যেটা 5টা সেন্টার আছে সেখান থেকে এদের রোগ নির্মূল করবার জন্য ঔষধ তথ্য এগুলো দেয়া হয়। আমাদের ওয়ার্ডে 3টে আইডেন্টিফাইড যক্ষা রোগীকে আমরা 6 মাসের খাদ্য খাবার দিলাম। পরবর্তী সময় আবার যখন সুযোগ হবে আবার 6 মাস এভাবে চলতেই থাকবে। আর যেটা বলছিলাম না, সচেতনতার কথা, সচেতনতা সরকার থেকে বারবার সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতন করার চেষ্টা করা হয়, কিন্তু যক্ষা রোগী বাড়িতে থাকলেই অসচেতন হয়ে যান মানুষ। একজন পূর্ব মেদিনীপুরে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন, মহিষাদলে বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল। তিনি সুস্থ, কিন্তু তাকে বাড়িতে কিছুতেই নিয়ে যাচ্ছে না। এই হাসপাতাল ছোট হাসপাতাল, সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একে তো ফেলে দিতে পারবেন না। তার ঠিকানা হচ্ছে এই হাসপাতাল। দেখুন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই রোগীর কি কথাবার্তা হচ্ছে। মানে এটা ছোঁয়াচে রোগের জন্য কোনো ছোঁয়াচে না, কোনো ছোঁয়াচে এখন ট্রিটমেন্ট চলছে, মানে কোনো অসুবিধা নেই। ছেলেদেরকে বুঝতে হবে, ছেলেদেরকে বুঝতে হবে যে বাড়িতে তো বললাম আমরা বুঝি একটা অসহায় ট্রিটমেন্ট হয়ে গেছে 15 দিন, মানে আর ছোঁয়াচে না। টিভি ছোঁয়াচে কে করেছে? বাড়ি থেকে কি কেউ যোগাযোগ করছে না, নিয়ে যাচ্ছে না? কেউ নিয়ে যাচ্ছে না, ওরা বলছে এটা ছোঁয়াচে রোগ, সেই নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না, কেউ দেখা করছে না, টাকা পয়সাও দিচ্ছে না কেউ। তো এখান থেকে যা খাবার পাই ওই খাবারই খাচ্ছি। ছুটি করে দিলে আমাকে যাই ফুটপাতেও যেখানেও থাকতে হবে, আর কি করা যাবে? বাড়ি যেতে পারবেন না? বাড়ি গিয়ে বাড়িতে তো কোনো থাকার অসুবিধা, আবার এখন ধরুন খাওয়া দাওয়া কে করবে? কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, বারবার করে বলা হয় এটা ছোঁয়াচে নয়, ছোঁয়াচে নয়, তারপরেও এই ভদ্রলোকের ছেলে তিনি নিয়ে যাচ্ছেন না কিছুতেই বাড়িতে।
সুস্থ পুরো। নিয়ে যাবেন না এটাও বলে দিচ্ছেন, নিয়ে যাবেন না এটাও বলে দিচ্ছেন, যেটা খুব মন খারাপ হয় যেসব খবরে আমার তোমার সকলের। সেখানে কিন্তু বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের এই যে ছবি যা তুলে ধরছি আমরা, সেই ছবি দেখতে দেখতে মন খারাপ হয়। কারণ পরিবারের লোকজন নিয়েই যেতে চাইছেন না, তারা বলছেন নিয়ে যাব না। 1 দিন নয়, 7 দিন নয়, 1 মাস নয়, 2 মাস ধরে পড়ে রয়েছেন এবং ছোঁয়াচে নয় টিবি রোগ। তারপরে সবল আছেন ওই ভদ্রলোক সুজিত, একবারে সবল আছেন, তিনি বাড়ি যেতে চাইছেন, তিনি বাড়ি যেতে চাইছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন, কারণ সরকারি এই হাসপাতাল গুরুত্বপূর্ণ যথেষ্ট, কিন্তু রোগী প্রচুর আসে, সেখানে মাত্র 30টি বেড। তাহলে কি করবেন? তাকে একটা বেড দিয়ে রাখতে হচ্ছে এবং অযথা মানে কোনো রকম প্রয়োজন নেই বেড দিতে হচ্ছে, কারণ বাড়িতে এখন টিবি রোগীর, যক্ষা রোগীর চিকিৎসা হয়। আচ্ছা সুজিত, একটা কথা বলো, এই যে বারবার করে বোঝানো হয়েছে, চিকিৎসকরা বলছেন ছেলেকেও বোঝানো হয়েছে, এতে কোন রকম ব্যবস্থা নেওয়া যায় ছেলের বিরুদ্ধে? সেটাই এখন প্রশ্ন তুলছেন যারা আইনজীবী বা বলা যায় যে সচেতন মানুষ, তারাই বলছেন যে তারাও বিরক্ত। কারণ এটা কি দেখাচ্ছে? এই ছবি যদি মানুষ জানাজানি হয়, তাতে তো যে সমাজের এ ধরনের ঘটনা যখন সামনে আসে, তখন কিন্তু মানুষজন যারা সচেতন মানুষ তারা বিরক্ত। আমরা আশা করব সুজিত, কোন স্বেচ্ছাসেবী সংগঠন এই খবর দেখে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিক এবং ছেলেকে বাধ্য করুক। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা বাধ্য করুক মানতে এবং বাবাকে নিয়ে যেতে বাধ্য করুক। কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আমাদের অনুরোধ থাকলো। বাবা তো অসুস্থ। অসুস্থ অবশ্যই। কি হয়েছে? শুনেছি টিবি হয়েছে। টিবি রোগ বলে কি? না টিবি রোগ কেন? টিবি রোগ বলে নয়, আমার বাড়িতে তো এমনিতে দুটো রুম, 8 জন ফ্যামিলি। এই লোকটা আজ দীর্ঘ বছর ধরে আমাদের উপরে এইভাবে অত্যাচার, আমার দেখা আমার মায়ের উপরে অত্যাচার করে আসছে। আমি ও আছে বলেই আমরা জানিনি। আমার ওখানে যেমন আছে, এবার ওখান করার কিছু লোক বা যে ভর্তি করছে সে যদি দিতে পারে বা নিবে, আমার ওর কোনো চাইনি ওকে। কি অপদার্থ ছেলে, ডিটেলস আগে থেকেও ছিল না, এখনো নেই। কি অপদার্থ ছেলে, তার বাবাকে নিয়ে যাবে না, অন্যের বাবার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। ভাবতে পারছেন? দেখুন, এবার চলে যাব আবার জঙ্গলে চিতাবাঘ, খাঁচাবন্দি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। বারবার জলদাপাড়া হোক, বিভিন্ন জায়গায় এই চিতাবাঘের আক্রমণ বারবার বাড়ছে। খাঁচাবন্দি করা হলো এবার, এবং কি মেজাজ। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আবার সেই চিতাবাঘের আক্রমণ বেড়েই চলেছে, যদিও সাফল্য পাচ্ছে বন দফতর। একদমই অয়নদা, দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু ফের সফলতা পেয়েছে। তার কারণ হচ্ছে যে দলগাঁও চা বাগান লাগোয়া এই যে কার্জিপাড়া, যেখানে 2 দিন আগেই কিন্তু চিতাবাঘের হামলায় এক 60 বছর বয়সের বৃদ্ধ জখম হয়েছিলেন। তার এখনো চিকিৎসা চলছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, তিনি এখনো সুস্থ হয়ে বাড়ি ফেরেননি। এরই মধ্যে কিন্তু সেই চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। যদিও জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে এই যে খাঁচাবন্দি চিতাবাঘ, তাকে কিন্তু নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গত 2 মাসে এই এলাকায় 6টি চিতাবাঘ খাঁচাবন্দি হলো, কিন্তু তবুও তো অয়নদা চিতাবাঘ এই এলাকা থেকে সরছে না। একের পর এক খাঁচাবন্দি হচ্ছে, আবার মানুষ বাঘের আক্রমণ তো বটেই, চিতাবাঘের আক্রমণের আশঙ্কা তো বটেই, কিন্তু আগে আমরা কি ভাগ্যের জোরে বাঘ দেখা যেত, এখন আর তা নয়। আপনি যে কোনো সময় পর্যটক হয়ে গেলেন, আপনাকে ছেড়ে দেবে না, আপনার উপরেও হামলা হতে পারে। এই রকম অবস্থা দাঁড়িয়েছে। এবার একেবারে অন্যরকম ভালো খবর দেখাবো। সিউড়ির আড্ডা প্রাথমিক স্কুল, অন্য জন্মদিন পালনের গল্প। এখানে প্রতি মাসের শেষ দিন জন্মদিন পালন হয়। সারা মাসে যেসব পড়ুয়ার জন্মদিন থাকে, মাসের শেষে তাদের নিয়েই হয় উদযাপন। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায় স্কুলে অনেক জায়গায় সদিচ্ছা নেই, তাই একেবারে ভাঙা চোরা, অনেক জায়গায় সদিচ্ছা আছে শিক্ষক শিক্ষিকাদের, তাই সেই স্কুলগুলো অন্যরকম। এখানেও এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্ল্যানিংও তো নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকাদের।
একদমই দেখো, সেটা হচ্ছে যে এই যে সিউড়ির আড্ডা প্রাথমিক বিদ্যালয়, এবং সেখানে কিন্তু প্রত্যেক মাসের শেষ দিনে অর্থাৎ যে মাসের যে জন্মদিন থাকে সেটা মাসের শেষ দিনে পালন হয়। বাহ। সে মতো ফেব্রুয়ারি মাসের জন্মদিন যাদের ছিল তাদের কিন্তু আজকে পালন হলো, এরকম 19 জনকে পালন হলো জন্মদিন, এবং রীতিমতো কেক কেটে ঘটা করে, এবং সেই যাদের শিশুদের জন্মদিন ছিল তাদের অভিভাবকদের ডেকে জন্মদিন পালন, এবং জন্মদিন পালনের পর তাদের প্রত্যেককে একটা করে চারা গাছ দেওয়া হলো, এবং সেই চারা গাছ যে তাদেরকে লালন পালন করে বড় করতে হবে এটাই কিন্তু শর্ত। এবং সেই মতো কিন্তু যে হ্যাপি বার্থডে গান গাওয়া থেকে সবটাই কিন্তু হলো, এবং ছাত্রছাত্রী যাদের জন্মদিন ছিল তারাও কিন্তু পুরোটা খুব উপভোগ করলেন। কারণ যে সমস্ত পরিবারের লোক এখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তাদের কিন্তু অনেকেরই সেইভাবে জন্মদিন পালন করার ঠিক, মতো ক্ষমতা থাকে ক্ষমতা না। নেই, অর্থাৎ একেবারে। স্কুলের মধ্যে সেইভাবে একসঙ্গে এইভাবে পালন করাতে কিন্তু যথেষ্টই একটা তাৎপর্য এবং একটা মজা, সেটাই কিন্তু তারা প্রত্যেকে উপভোগ করলো। একেবারেই যাদের জন্য এই জন্মদিন পালন, যাদের জন্মদিন পালন, যাদেরকে আনন্দ দেওয়ার জন্য জন্মদিন পালন, শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ। তারা কি বলছেন, অর্থাৎ পড়ুয়ারা কি বলছে? অনেকেই আছে। হ্যাঁ, কেক কাটলাম, গাছ দিল। কেমন লাগছে? ভালো। আর এইভাবেই প্রতিদিন আমার সঙ্গে থাকবেন 8টা থেকে 9টা। দুয়ারে রিপোর্টারে নিয়ে আসি প্রচুর জেলার খবর, আর আপনার সমস্যা, বেআইনি অবৈধ কাজ প্রশাসনের নজরে আনার জন্য ভালো খবরও, অবাক করা খবরও দেখাই। আর একটু পরেই গুরুত্বপূর্ণ অন্যান্য খবর।